কি খবর সবার? আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। বরাবরের মতোই আমরা আজকে টেস্ট পেপার সলভিং ক্লাসের কেমিস্ট্রি ক্লাস 5 নিয়ে উপস্থিত হলাম, যেখানে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়টা, মানে কি আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অথবা পরিবেশ রসায়ন। আমি আছি তোমাদের সাথে প্রীতাংশু শেখর তালুকদার, পড়াশোনা করতেছি বুয়েট সিভিলে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, আমাদের প্রথম কোয়েশনটার দিকে যদি একটু তাকাই তাইলে দেখতে পারবো কি যে আমাদের কোয়েশনটা কি চাইছে। বলছে যে উদ্দীপকের গ্যাসদ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে। লাইক কি, আমরা যদি 1 নম্বরের দিকে একটু তাকাই, আমাদের বিক্রিয়া করতেছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, কোনো একটা গ্যাস উৎপন্ন হইতেছে, সাথে আমাদের উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি। আর 2 নম্বর রিঅ্যাকশনটাতে আমাদের কি, এটা কি মিথানলের সাথে আমাদের পটাশিয়াম পেন্টাক্লোরাইড অথবা PCl5 রিঅ্যাকশন করতেছে এবং উৎপন্ন করতেছে CH3Cl, মানে মিথাইল ক্লোরাইড আর POCl3 আর আমাদের একটা গ্যাস। তো আমাদের বলছে যে এখানে যে 2টা গ্যাস উৎপন্ন হচ্ছে, এই 2টা গ্যাসকে আমরা এই সিলিন্ডারটার বাম পাশ দিয়ে আমরা এ গ্যাসটাকে ইনপুট করতেছি এবং ডান পাশ দিয়ে আমরা বি গ্যাসটাকে ইনপুট করতেছি। তো অবশ্যই তারা কোনো একটা, এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় তারা এসে মিলিত হবে। লাইক আমি যদি বোঝাইতে চাই, এ গ্যাসটা এখান থেকে আসা শুরু করবে, বি গ্যাসটা এই দিক থেকে আসা শুরু করবে, অবশ্যই তারা কোনো একটা পয়েন্টে এসে মিলিত হবে। তো আমাদের ওই পয়েন্টটাই আমাদের বের করতে হবে। তো তাইলে আমাদের প্রথমে আগে এখানে বের করতে হবে যে এ গ্যাসটা কি আর বি গ্যাসটা কি। আমরা যদি একটু রিঅ্যাকশনের দিকে তাকাই, আমরা রিঅ্যাকশনের দিকে তাকাইলে প্রথম রিঅ্যাকশনটা যদি একটু লিখি তাহলে কি আসে দেখি, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। আমার কি কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি, এবং কোন গ্যাসটা উৎপন্ন হবে তোমরা একটু গ্যাস করো তো, 2 সেকেন্ড সময়। এখানে কোন গ্যাস উৎপন্ন হবে বুঝতেই পারতেছো, এখানে আমাদের অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হবে। তাহলে NH, এখানে আমাদের যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। আর আমরা যদি 2 নাম্বার ইকুয়েশনটার দিকে একটু তাকাই, আমাদের 2 নাম্বার ইকুয়েশনের রাসায়নিক বিক্রিয়াটা কি, যে CH3OH প্লাস PCl5 আমাদের কি উৎপন্ন করতেছে, CH3Cl প্লাস POCl3, এবং আর কি উৎপন্ন করবে, আমাদের আর উৎপন্ন করবে, দেখো তো কি উৎপন্ন করতে পারে, চিন্তা করো। আমাদের আর উৎপন্ন করবে হচ্ছে কি, CH3Cl POCl3, আর আমাদের উৎপন্ন হবে হচ্ছে HCl, তাই না, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক গ্যাস, তাই না? আমাদের কি এখানে কোনো কনফিউশন আছে? আশা করি নাই। তো তাইলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমাদের এ গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া আর বি গ্যাসটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন অ্যামোনিয়া গ্যাস কিভাবে বুঝলাম, একটা জিনিস আমরা 9-10-এই পড়ে আসছি, যে নর্মালি আমরা যখন কোনো একটা অ্যামোনিয়াম লবণের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া করি, তখন আমাদের লবণ আর পানি তো সাথে উৎপন্ন হয়ই, তখন আমাদের এক্সট্রা করে এই অ্যামোনিয়াটাও উৎপন্ন হয়, অ্যামোনিয়া গ্যাসটাও উৎপন্ন হয়। আর এই যে 2 নাম্বার ইকুয়েশনটা, 2 নাম্বার রিঅ্যাকশনটা, এটা আমরা কই থেকে পড়ছি, এটা আমাদের জৈব যৌগের বিক্রিয়ায় ছিল। জৈব যৌগের বিক্রিয়ায় কি ছিল, ওই যে জৈব যৌগের বিক্রিয়ায় আমাদের এই অ্যালকোহলের একটা বিক্রিয়া ছিল, যে আমরা যদি কোনো একটা অ্যালকোহলের সাথে PCl5 এর রিঅ্যাকশন করাই, তাইলে এখানে আমাদের অ্যালকাইল ক্লোরাইড, এখানে আমাদের POCl3, আর এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা গ্যাসীয় অবস্থায় আছে, এটা উৎপন্ন হয়। তো আমরা এখান থেকে বুঝলাম যে এ গ্যাসটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া আর বি গ্যাসটা হচ্ছে HCl। আচ্ছা, আমাদের বলছে কত দূরত্বে মিলিত হবে। আচ্ছা, আমরা একটা খালি পেজ নেই। তো তাইলে আমরা কি পাইলাম, আমরা এ গ্যাসটা পাইলাম হচ্ছে NH3 আর বি গ্যাসটা পাইলাম হচ্ছে HCl। আচ্ছা, তো ধরি আমাদের যে
সিলিন্ডারটা ছিল কাইন্ড অফ এরকম। ওকে, তো তখন আমাদের কি হচ্ছে এখানে, আমাদের এ গ্যাসটা এদিক দিয়ে ঢুকতেছে আর বি গ্যাসটা এদিক দিয়ে ঢুকতেছে। ওকে, তো আমরা চিন্তা করি যে এ আর বি গ্যাসটা এ অবস্থান থেকে এক্স মিটার দূরত্বে গিয়ে মিলল বলা যায়। এটা আমাদের এক্স মিটার দূরত্ব, আর আমাদের কি দেখো আমাদের বলা আছে যে এটা আমাদের 70 সেন্টিমিটার। তো তাইলে এটা যদি এক্স হয়, এটা আমাদের 70 মাইনাস এক্স সেন্টিমিটার হবে। এতটুকু আমরা আপাতত ধরে নিলাম। এখন আমরা কি করব, আমাদের কোন অবস্থানে আমাদের গ্যাস দুইটা মিশ্রিত হবে, এটা কিন্তু আমরা ওই যে কোন সূত্র দিয়ে করব, আমাদের কিন্তু এই যে ব্যাপন হারের যে সূত্র, ব্যাপন হারের সূত্রটা দিয়ে করতে হবে। আমরা কি জানি, ব্যাপন হারের সূত্র কি জানি, যে আর আচ্ছা, ব্যাপন হারকে আমি ছোট আর দ্বারা প্রকাশ করতেছি। তো আর আমরা কি জানি, আর প্রপোর্শনাল টু √1/, কোনো গ্যাসের আণবিক ভর, মানে কোনো একটা গ্যাসের ব্যাপন হার হচ্ছে কোনো ওই গ্যাসের আণবিক ভরের ব্যস্তানুপাতিকের বর্গমূল। তো তাইলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না যে আর এ ডিভাইডেড বাই আর বি, আমাদের তাইলে কি হবে, √ ব্যস্তানুপাতিক যেহেতু, তাইলে উপরে এ থাকলে আমাদের নিচে চলে যাবে এ গ্যাসটার আণবিক ভর, তাইলে এটা হবে আমাদের Ma, আর এ গ্যাসটা কি আমাদের HCl, আর বি যেহেতু নিচে তাহলে উপরে চলে যাবে আমাদের বি গ্যাসের আণবিক ভর, এবং বি গ্যাসের আণবিক ভর কত, M × H, এ গ্যাসটা তো NH3 ছিল, সরি, এক্সট্রিমলি সরি। এ গ্যাসটা যেহেতু, এ গ্যাসটার আমরা যেহেতু উপরে ব্যাপন হার লিখছি, তো আমাদের নিচে এ গ্যাসের আণবিক ভরটা লিখবো, তাইলে আমাদের আণবিক ভরটা কি হবে, MnH3, আর নিচে যেহেতু আমরা বি গ্যাসের ব্যাপন হার চিন্তা করতেছি, তাহলে উপরে আমাদের কোন গ্যাসের আণবিক ভর যাবে, সেটা হচ্ছে HCl এর যাবে। এতটুকু ক্লিয়ার? তো এখন আমরা কি জানি, NH3 এর আণবিক ভর কত, NH3 আণবিক ভর কত বলো তো, চিন্তা করো। N এর কত 14, আর H হচ্ছে 3, তাহলে আমাদের টোটাল হচ্ছে 17, আর HCl এর কত, HCl এর আণবিক ভর কিন্তু আমাদের 36.5। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কি লিখবো, যে √ উপরে তো আমাদের HCl, তো তাইলে 36.5 ডিভাইডেড বাই 17। তোমরা আমার সাথে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে ফেলো তো। √36.5 ডিভাইডেড বাই 17 কত আসে, 1.46, 1.46। এতটুকু ক্লিয়ার? তো তাইলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি এখন আর এ ইকুয়াল টু 1.46 ইন্টু আরবি। মানে কি, মানে হচ্ছে আমাদের এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের তুলনায় 1.46 গুণ বেশি। তো ব্যাপন হার নর্মালি কি বলতো, আমাদের যে ব্যাপন হার আমরা বারবার যে বলতেছি আরটা দিয়ে এখানে আমাদের ব্যাপন হার বোঝায়, একটা মিনিট সরি, আচ্ছা এখানে যে আমরা বারবার বলতেছি ব্যাপন হার, ব্যাপন হার, ব্যাপন হারটা মানে কি সবসময় মনে রাখবা, ব্যাপন হার মানে আমাদের হচ্ছে, ব্যাপন হার আমাদের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে ওই গ্যাস দ্বারা অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ওই দূরত্ব অতিক্রম করতে আমাদের কতটুকু সময় লাগছে। ঠিক আছে, ব্যাপন হার আমাদের কি, ব্যাপন হার মানে হচ্ছে আমাদের একটা গ্যাস কোনো একটা জায়গায় কতটুকু দূরত্ব গেল ওইটা ডিভাইডেড বাই ওই দূরত্ব যাইতে কতটুকু সময় লাগছে তার, এটা হচ্ছে আমাদের ব্যাপন হার। তো তাইলে আমরা এ গ্যাসের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, তুমি একটু চিন্তা করো তো, ধরো আমি এ আর বি কে এই প্রান্ত থেকে ছেড়ে দিলাম, বি কে এই প্রান্ত থেকে ছেড়ে দিলাম,
তাহলে কোনো একটা সময় পর তারা এ থেকে এক্স দূরত্বে মিলিত হয়েছে। তো তাইলে আমার একটু বলো তো, এ থেকে এই পয়েন্টে যাইতে, ধরি আমাদের এই পয়েন্টটা হচ্ছে ও, আমাদের এ গ্যাসটার ও পয়েন্টে যাইতে যে সময় লাগছে, বি গ্যাসটার ও পয়েন্টে যাইতে কি সেম টাইমই লাগবে নাকি ডিফারেন্ট টাইম লাগবে? একটু চিন্তা করো তো। ধরো আমি অনেক মোটা একজন মানুষ, ঠিক আছে, আর আমার অপোজিটে চিকন একজন মানুষ দাঁড়ায় রয়েছে। তো আমার ধরো কোনো আমরা ধরো দুইজন মুখোমুখি আগাইতেছি, লাইক এভাবে চিন্তা করি, ধরো তুমি হচ্ছে এখানে দাঁড়ায় আসো আর আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি। তুমি অনেক চিকন, অনেক স্মার্ট, আমি অনেক মোটা, অনেক ফ্যাট আমার শরীরে। তো ধরো তুমি এই দিক থেকে আগানো শুরু করছো আর আমি এই দিক থেকে তোমার দিকে আগানো শুরু করছি। আমরা একটা কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হলাম। তো আমরা ওই পয়েন্টে কি সেম টাইমেই যাব নাকি ডিফারেন্ট টাইমে যাব? অবশ্যই আমরা সেম টাইমে যাব। কিভাবে? এটা নর্মালি তুমি চিন্তা করলে পারা যায় যে এই একটা পয়েন্টে গিয়ে মিলিত হবে, যেহেতু আমরা কোনো একটা ফিক্সড টাইমেই একেও এখান থেকে ছাড়ছি, বিকেও এখান থেকে ছাড়ছি, তো তার মানে এরা দুইজন সেম টাইমে ও পয়েন্টে যাবে। ওকে, তো তাইলে আমরা একটু যদি চিন্তা করি, এ গ্যাসের ব্যাপন হারটা অ্যাকচুয়ালি কি? এ গ্যাসের ব্যাপন হার মানে, আর এর দিকে যদি একটু তাকাই, আর এটা আমাদের কি হবে? আর এটা কিন্তু আমাদের হবে এ গ্যাসের অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ গ্যাসের এক্স দূরত্বে যাইতে যতটুকু সময়, সেটাকে ধরলাম টি। ওকে, আর বি গ্যাসের ব্যাপন হারটা আমাদের কি হবে? বি গ্যাসের ব্যাপন হার আর বি ইকুয়াল টু আমাদের কি হবে? বি গ্যাস ও পয়েন্টে যাইতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে 70 মাইনাস এক্স, আর বি গ্যাসের ও পয়েন্টে যাইতে কতটুকু সময় লাগছে, ওই যে সময়ে এ গ্যাসটা আমার ও পয়েন্টে গেছে, মানে এই পয়েন্টে গেছে, সেই সময়ই তো আমার বি গ্যাসটা ও পয়েন্টে আসছে। তো তার মানে বি গ্যাসের ব্যাপন হারেও তো আমরা নিচে টি দিয়ে ডিভাইড করব। এতটুকু ক্লিয়ার আশা করি? ওকে, তো তাইলে আর এর জায়গায় আমরা কি লিখব? আর এর জায়গায় আমরা লিখতেছি এখন x divided by t equal to 1.46 into 70 minus x divided by t। তো তাহলে দেখো উভয় পাশ থেকে আমরা টি কাটতে পারি। ওকে, আমরা যদি এখান থেকে একটু মুছাই এবং আমরা যদি দেখি আমাদের আলটিমেটলি কি আসে, তাহলে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে x equal to 1.46 into 70 minus x। ওকে, তো এখান থেকে যদি আমরা এক্সটা ক্যালকুলেট করি, আমাদের এক্স এর ভ্যালু কত আসবে? আমাদের এক্স এর ভ্যালু কত আসবে বের করো তো, আমিও তোমাদের সাথে করি। আমাদের এক্স এর আনসারটা কত আসে? তোমাদের কত আসছে? আমাদের কিন্তু এক্স এর ভ্যালুটা আসছে 41.55 সেন্টিমিটার, এবং এটাই আমাদের কারেক্ট আনসার। তো তাইলে আমরা কি বলবো যে আমাদের এ আর বি গ্যাসটা এ থেকে 41.55 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে। এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু সবার বোঝা গেছে নাকি? ওকে, তাইলে আমরা, এটা হচ্ছে আমাদের গয়ের উত্তরটা ছিল যে উদ্দীপকের গ্যাসদ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে। ওকে, আশা করি সবার বোঝা গেছে। এখন আমরা একটু ঘয়ের দিকে তাকাই। ঘ কি বলছে? যে উদ্দীপকের গ্যাসদ্বয়গুলো কি কি আমরা একটু লিখে নিই। গ্যাসদ্বয় হচ্ছে, এ হচ্ছে আমাদের NH3 বা অ্যামোনিয়া গ্যাস, আর বিটা হচ্ছে আমাদের HCl। তো আমাদের কি বলছে? উদ্দীপকের গ্যাসদ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়? উদ্দীপকের গ্যাসদ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়? আমি আমাদের মতবাদগুলোর দিকে একটু ঘুরে আসি। আমাদের তিনটা মতবাদ ছিল। কি? একটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ, একটা হচ্ছে
ব্রনস্টেড লাউরি মতবাদ, আরেকটা হচ্ছে লুইস মতবাদ। তো আমি জাস্ট একটু ছোট করে বলি, আমাদের আরহেনিয়াস মতবাদটা কি বলে? আরহেনিয়াস মতবাদ হচ্ছে সবসময় জলীয় দ্রবণের ক্ষেত্রে। সোজা কথা, আরহেনিয়াস মতবাদে যে জিনিসটা বা যে যৌগটা জলীয় দ্রবণে H+ দান করে সেটা হচ্ছে অ্যাসিড, আর যেটা OH- দান করে জলীয় দ্রবণে সেটা হচ্ছে বেস। অবশ্যই কিন্তু আমাদের জলীয় দ্রবণ হইতে হবে। তো তাইলে এখানে কি আমাদের এমন কিছু পসিবল? দেখো তো, NH3 অথবা HCl, HCl না হয় আমরা জলীয় দ্রবণে কি বলে H+ দান করতে পারে, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটাকে আমাদের জলীয় দ্রবণে কোনো কিছু দান করতে পারবে H+ অথবা OH- পারবে না কিন্তু। তো তাইলে আমরা এখানে আরহেনিয়াস মতবাদটা নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না? আমি আবারও বলি, আরহেনিয়াস মতবাদ আমাদের বলে যে কোনো একটা যৌগ অ্যাসিড হবে নাকি ক্ষার হবে সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করব হচ্ছে ওই যে যৌগটা আমরা অ্যাসিড নাকি ক্ষার বের করতে যাচ্ছি, ওই যৌগটাকে আমরা জলীয় দ্রবণে, মানে ওই যৌগটাতে আমরা জল মেশাবো বা পানি মেশাবো। পানি মিশাইলে সেটা যদি H+ আয়ন দান করে তাহলে সেটা হচ্ছে অ্যাসিড, আর সেটা যদি OH- আয়ন দান করে তাহলে সেটা হচ্ছে ক্ষার। তো তাইলে আমরা যদি এখানে একটু তাকাই, এখানে HClটা না হয় আমরা চিন্তা করলাম যে সেটা না হয় জলীয় দ্রবণে H+ দিয়ে দিতে পারে, কিন্তু NH3টা কি আমার H+ অথবা OH- দান করার ক্ষমতা রাখে? ক্ষমতা কিন্তু রাখে না। তো তার মানে আমরা এখানে আরহেনিয়াস মতবাদটা কাজে লাগাতে পারতেছি না। এখন আসি লুইস মতবাদে। লুইস মতবাদটা কি বলে? লুইস মতবাদটা আমার বলে যে কোনো একটা যৌগ আমার অ্যাসিড হবে যদি সে এক জোড়া ইলেকট্রন দান করে। কি করে? এক জোড়া ইলেকট্রন দান না গ্রহণ করে, সরি, কি বলে যে অ্যাসিডটা কিভাবে আমরা বুঝবো কোন মতবাদ অনুসারে? লুইস মতবাদ অনুসারে কোনো একটা জিনিস তখনই অ্যাসিড হয় যখন ওই যৌগটা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করবে, আর কোনো একটা যৌগ তখনই লুইস মতবাদ অনুসারে বেস হবে যখন সেটা এক জোড়া ইলেকট্রন দান করবে। ঠিক আছে, আমি আবারও বলি, লুইস মতবাদ অনুসারে একটা যৌগকে আমরা অ্যাসিড বলবো যখন সেটা এক জোড়া ইলেকট্রন দান করবে, এবং সেটাকে বেস বলবো যখন সেটা এক জোড়া ইলেকট্রন কি গ্রহণ করবে, দান করবে। কিন্তু আমরা যদি একটু এখানে তাকাই তাইলে কি দেখতে পারি? তোমরা যদি একটু পড়াশোনা করো তাইলে জানবা যে NH3 এর মধ্যে এক জোড়া একটা মুক্ত ইলেকট্রন থাকে। তো এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকলে সে দান করতে পারবে। তো আমরা না হয় NH3 বা অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে লুইস মতবাদ অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমরা যদি একটু HCl এর দিকে তাকাই, HCl এ কি আমাদের মুক্ত জোড়া আছে? চিন্তা করো তো। HCl এ কিন্তু আমাদের ওইভাবে তেমন মুক্তজোড় নাই, তাই না? আমরা যদি একটু চিন্তাও করি, আচ্ছা HCl এ আমরা যদি তাকাই, HCl এ কিন্তু এভাবে মুক্তজোড়গুলো থাকে যে HCl 1 2 3, কিন্তু কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি সে এই মুক্তজোড় ইলেকট্রনটা দান করা অথবা গ্রহণ করার মাধ্যমে অ্যাসিড বেস শো করে না। আমি আবারও বলি, এই NH3টার এই যে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা সে দান করে দিতে পারে। তো তার মানে লুইস মতবাদ অনুসারে আমরা বলতে পারি এটা একটা ক্ষার। কিন্তু এই যে HClটা তার মুক্তজোড় আছে, কিন্তু এই মুক্তজোড় সে দেয়ও না নেয়ও না। তো তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এই HCl কে লুইস মতবাদ অনুসারে অ্যাসিড অথবা ক্ষার বলতে পারি না। তো তাইলে আমাদের একটাই আছে বাকিটা কি আমাদের? ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড লাউরি মতবাদটা আমরা যদি একটু দেখি, ব্রনস্টেড লাউরি মতবাদটা আমাদের কি বলে?
ব্রনস্টেড লাউরি মতবাদটা আমাদের বলে যে একটা যৌগকে আমরা তখনই অ্যাসিড বলবো যখন সেটা H+ আয়ন দান করবে, যখন সেটা H+ আয়ন দান করলে সেটাকে আমরা বলবো অ্যাসিড। আর যদি H+ আয়ন গ্রহণ করে তখন সেটাকে বলবো বেস। কি বললাম বোঝা গেছে? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে আমরা কোনো একটা যৌগকে তখনই অ্যাসিড বলবো যখন সেটা H+ আয়ন দান করে, এবং তখনই সেটাকে বেস বলবো যখন সেটা H+ আয়ন গ্রহণ করে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যেখানে আমাদের জলীয় দ্রবণই লাগবে অথবা এরকম কোনো ফিক্সড একটা কিছুই লাগবে, এরকম কিছু না। যে কোনো একটা বিক্রিয়কের সাথে যদি রিঅ্যাকশন করে সে H+ আয়ন দান করে তাহলে সেটা হবে তখন অ্যাসিড, আর যদি H+ আয়ন গ্রহণ করে তাহলে সেটা হবে বেস। তো তাইলে আমরা যদি একটু প্রথমে HCl এর দিকে যদি একটু তাকাই, তাহলে HCl এর দিকে একটু তাকাইলে আমরা একটু যদি HCl এর সাথে ধরো আমরা কার রিঅ্যাকশন করাবা, ধরি আমরা পানির রিঅ্যাকশন করাইলাম। HCl এর সাথে আমরা যখন পানির রিঅ্যাকশন করাবো তখন যে জিনিসটা হয়, এই HCl থেকে HCl এর তো দুইটা পার্ট, একটা হচ্ছে H+, একটা হচ্ছে Cl-। তো যেটা হয় এই H+টা H2 এর সাথে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে আমাদের কি উৎপন্ন হয়, H3O+, আর আমাদের বাকি থাকে কি, আমাদের বাকি থাকে হচ্ছে ক্লোরাইড আয়ন। বোঝা গেল কি করলাম? আমি আবারও বলি, আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পানির সাথে রিঅ্যাকশন করাই তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অ্যানায়ন আর ক্যাটায়ন প্রথমে ডিভাইড হয়। অ্যানায়ন আর ক্যাটায়নে ডিভাইড হওয়া বলতে কি বোঝায়, H+ আর ক্লোরিন মাইনাস অর্থাৎ হাইড্রাইড এবং ক্লোরাইড আয়নে সে বিভক্ত হয়। তারপর এই যে H+টা সেটা কার সাথে যুক্ত হয়, সেটা যুক্ত হয়ে হচ্ছে পানির সাথে, পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে এবং বাকি থাকে হচ্ছে ক্লোরাইড আয়ন। তো তাইলে এখানে HCl করলোটা কি, সে H+ দিয়ে দিল নাকি নিয়ে নিল? আমরা একটু দেখি তো। সে কিন্তু H+ দিয়ে দিল। তো H+ দিলে আমরা তাকে কি বলবো? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যদি কোনো একটা যৌগ H+ দিয়ে দেয় তাহলে আমরা সেটাকে বলি অ্যাসিড। তো তার মানে বুঝতেই পারতেছো আমরা HClটাকে কি বলবো, HClটাকে বলবো হচ্ছে অ্যাসিড। ওকে, এখন আমরা যদি একটু NH3 এর রিঅ্যাকশনের দিকে তাকাই, NH3 কে কার সাথে করবা? NH3 কে ধরো আমরা রিঅ্যাকশন করাইলাম HCl এর সাথে, ঠিক আছে? NH3 কে আমরা রিঅ্যাকশন করাইলাম কার সাথে? HCl এর সাথে। আমরা যদি একটু অন্য কালার দিয়ে লিখি, HCl এর সাথে। তো তাইলে এখানে আমরা অ্যামোনিয়াকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাইলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমার H+ আর Cl- প্রথমে ডিভাইড হয়, ঠিক আছে? ডিভাইড হওয়ার পর এই H+টা আমার যায় হচ্ছে, এই H+টা আমার যায় হচ্ছে NH3 এর সাথে। তাহলে কি হইল, আমাদের NH3 এর সাথে এই H+টা গিয়ে আমার উৎপন্ন হইল NH4+ প্লাস থাকে Cl-। আবার এই দুইটা একসাথে মিলিত হয়ে আমার উৎপন্ন করে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। তো তাইলে কি হইল একটু দেখি, আমরা যখন অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রিঅ্যাকশন করাই, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দুইটা পার্টে ডিভাইড হয়ে যায়, H+ এবং Cl-। এই H+টা অ্যামোনিয়া গ্রহণ করে আমার উৎপন্ন করে অ্যামোনিয়াম আয়ন, আর বাকি থাকে আমাদের এই ক্লোরাইড আয়নটা, ঠিক আছে? তারপর এই দুইটা, এই একটা ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে আমাদের একটা লবণ গঠন করে যেটা নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো তাইলে আমরা যদি একটু খেয়াল করি এখানে NH3টা কি করতেছে, H+ কিন্তু গ্রহণ করতেছে, এই যে HCl এর H+ কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। তো অ্যাকসেপ্ট করা মানে কি? অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে ক্ষার, অথবা আমরা যেটাকে বলবো বেস। ক্লিয়ার? আমি কিন্তু তোমাদের একেবারে ডিটেইলস বুঝাইলাম
যে কি বুঝাইলাম, যে আমাদের অ্যাসিড ক্ষার মতবাদ তিনটা আছে, আর্হেনিয়াস মতবাদ, লুইস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ। কেন আর্হেনিয়াস মতবাদ আর লুইস মতবাদ এখানে কাজ করবে না সেটাও বুঝাইলাম। কেন আমাদের একমাত্র ব্রনস্টেড লাউরি মতবাদ কাজ করবে এটা বোঝায় তোমার পুরা ঘ নাম্বারের আনসারটা আমি যা মুখে বললাম একটু গুছাই লিখতে হবে। প্রথমে লিখবা হচ্ছে আমাদের নর্মালি তিনটা মতবাদ আছে, তিনটা মতবাদের মধ্যে দুইটা মতবাদ কেন কাজ করবে না এটা একটু লিখে দিবা, প্লাস আমাদের কোন মতবাদটা কাজ করবে এটার একটু এক্সপ্লেনেশন দিয়ে দেবে। ওকে, আশা করি বোঝানো গেছে। ওকে, আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। আমাদের কি বলছে যে আমাদের একটা গ্রাফ দেয়া আছে এবং এই গ্রাফে দুইটা গ্যাসের কথা বলা আছে, একটা হচ্ছে কিউ গ্যাস আর একটা হচ্ছে আর গ্যাস। এবং আমাদের গ্রাফে এক্স এক্সিসে কি আছে, আমাদের এক্স এক্সিসে আছে হচ্ছে পি এবং ওয়াই এক্সিসে আছে হচ্ছে কিউ। ওকে, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস আগে একটু বলে আসি। আমরা আশা করি সবাই জানি যে আমাদের আদর্শ গ্যাস কোন সূত্র মেনে চলে। আমাদের আদর্শ গ্যাস কিন্তু মেনে চলে পিভি ইকুয়াল টু এনআরটি। এবং আমাদের বাস্তব গ্যাস কোন সূত্র মেনে চলে, আমাদের বাস্তব গ্যাস কিন্তু মেনে চলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আমাদের মানে আদর্শ গ্যাস আর এটা হচ্ছে আমাদের মানে বাস্তব গ্যাস। তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যদি তাপমাত্রা স্থির থাকে, আমাদের যদি টেম্পারেচার ফিক্স থাকে, তো তাইলে আমাদের পিভিটা কি? আমরা যদি প্রথম ইকুয়েশনের কথা চিন্তা করি, টেম্পারেচার যদি ফিক্স থাকে, টেম্পারেচার ফিক্স থাকলে প্রথম ইকুয়েশনে পিভিটা আমার কনস্ট্যান্ট থাকবে না? তাইলে আমরা কি বলতে পারি যে টেম্পারেচার ফিক্স থাকলে এক নাম্বার ইকুয়েশনের জন্য পিভি ইকুয়াল টু কে। তো তুমি যাই করো না কেন, আমি যদি এক্স এক্সিসে পি চেঞ্জ করি, ভি চেঞ্জ করি, মানে টেম্পারেচারটা ফিক্স রেখে যাই করি না কেন, যা ইচ্ছা তাই করি না কেন, পি চেঞ্জ করি অথবা ভি চেঞ্জ করি, আমার কি পিভিটার কি কোনো আসবে যাবে? কোনো কিন্তু চেঞ্জ হবে না। মানে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি টেম্পারেচার ফিক্স রেখে পিটাকে চেঞ্জ করি, এদিকে আমরা পি চেঞ্জ করব আর এদিকে আমরা রাখবো পিভি, তো তাইলে আমরা গ্রাফ যেটা পাবো সেটা হচ্ছে এমন একটা জিনিস। কেন? কারণ পিভিটা তো কনস্ট্যান্ট, পিভিটা এবং পিভিটা কনস্ট্যান্ট কিভাবে বুঝলাম? পিভিটা অনলি ডিপেন্ডেড ইন টেম্পারেচার। তো যেহেতু আমাদের টেম্পারেচারটা ফিক্সড, আমাদের পিভিটা সবসময় ফিক্স থাকবে। এখন আসি 2 নাম্বার ইকুয়েশনের জন্য। 2 নাম্বার ইকুয়েশনে আমরা যদি পিভি এর দিকে যদি একটু তাকাই, এখানে পিভি, এখানে পি। ওকে, 2 নাম্বার ইকুয়েশনে আমাদের যদি টিটা ফিক্স থাকে, আমরা ঠিক আছে আমরা এনআরটিটাকে কনস্ট্যান্ট লিখতে পারি, মানে সোজা কথা আমরা এটাকে লিখতে পারি কে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার যে টেম্পারেচার ফিক্স থাকলে আমরা এটা সমান কে লিখতে পারি, মানে কনস্ট্যান্ট লিখতে পারি। ওকে, কিন্তু এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট থাকা মানে কি আমার পিভি কনস্ট্যান্ট থাকা? সেটা কিন্তু না। আমি কি বলতেছি বুঝছো, আমাদের গ্রাফটা হচ্ছে পিভি বনাম পি, মানে ওয়াই এক্সিসে আমাদের পিভি থাকবে। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের ডান পাশটা কনস্ট্যান্ট হইলেও আমাদের পিভি কিন্তু কনস্ট্যান্ট হবে না। কেন? কারণ এখানে পি এর সাথে অনেক কিছু আছে, ভি এর সাথে অনেক কিছু আছে। তো সোজা কথা আমাদের এখানে এই পিভি এর গ্রাফটা আমরা স্ট্রেট লাইন পাবো না, আমরা পাবো হচ্ছে এরকম টাইপের একটা গ্রাফ। ওকে, এতটুকু ক্লিয়ার? তো তার মানে এই দুইটা গ্রাফ থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আর গ্যাসটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস, মানে আদর্শ গ্যাস, এবং কিউ গ্যাসটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। ওকে, যদি আমাদের গ নাম্বার প্রশ্নের সাথে এটার কোনো রিলেট নাই তা আমরা একটু বললাম আর কি। আচ্ছা, না রিলেশন আছে, আমি একটু পরেই দেখাইতেছি। আমাদের কি বলছে যে কিউ গ্যাসের গতিশক্তি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণয় করো। এখন আমরা জানি গতিশক্তি সমান কি? গতিশক্তি সমান আমরা জানি কি?
EK সমান 3/2 nRT। যদি আমাদের কোনো একটা গ্যাসের মোল সংখ্যা দেয়া থাকে তখন আমরা এটা ব্যবহার করে গতিশক্তি বের করব। আর যদি আমাদের মোল সংখ্যা দেয়া না থাকে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে একটি অণুর জন্য গতিশক্তি আমরা বের করি তখন এটা দিই আর কি। একটি অণুর জন্য গতিশক্তি হচ্ছে 3/2 kT, যেখানে আমাদের k এর ভ্যালু হইতেছে R/N। আচ্ছা, তো কথা হচ্ছে এখানে কি আমাদের কোথাও n এর ভ্যালু দেয়া আছে, মানে কত মোল আর কিউ গ্যাসটা আমাদের কত মোল সেটাকে দেয়া আছে? আমাদের কিন্তু দেয়া নাই। তো তাইলে আমরা কি করব, আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের একটা অণুর গতিশক্তি কত সেটাই বের করতে হবে। তাইলে চলো বের করি। বের করলে আমাদের এখানে কি লিখব, 3/2 k এর জায়গায় কি R/N, আর এর ভ্যালু কত 8.314, n এর ভ্যালু কত 6.023 × 10⁻23, আর টি এর ভ্যালু কত 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 303 কেলভিন। তো এটা ক্যালকুলেশন করে দেখো তো আমাদের কত আসে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 3/2 × 8.314 R/6.023 × 10⁻23, তাহলে আমাদের গতিশক্তিটা আসে এরকম কোন একটা আনসার, যেটা হচ্ছে 6.27 × 10⁻⁻21 জুল। ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার। এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। কেন অ্যাপ্লাই করতে পারবো না? কেন, এখানে আমাদের কোনো মোল সংখ্যা দেয়া নাই এবং আমরা ইচ্ছা করে এই n এর নাম্বার যে কোনো কিছু বসাইতেও পারবো না। তো আমাদের এখানে যেটা বসানো লাগবে সেটা হচ্ছে এই একটা গ্যাসের ক্ষেত্রে আমাদের গতিশক্তি কত হবে সেটা আমরা বের করতে পারি বড় জোর। তো তাইলে আমাদের এই কোয়েশ্চনটা পারা গেল। আমরা পরের কোয়েশ্চনে আসি। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চনটা কি বলছে যে উদ্দীপকের আর ও কিউ গ্যাস দ্বয়ের গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণ কি? গ্যাস দ্বয়ের গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণ কি? আমরা একটু আগে কি দেখলাম যে আমাদের আদর্শ গ্যাসের গ্রাফটা হয় এরকম এবং বাস্তব গ্যাসের গ্রাফটা হয় একটু বেঁকে যায়। তখন আমাদের বের করতে যেটা বলছে বা আমাদের যে জিনিসটা লিখতে বলছে সেটা কি? আমাদের লিখতে বলছে যে আলটিমেটলি আমাদের বাস্তব গ্যাসের মধ্যে এমন কি জিনিস থাকে যে কারণে সেটা এই স্ট্রেইট লাইন থেকে এটাতে কনভার্ট হয়ে যায়। আমাদের আলোচনা হচ্ছে এখন এই জিনিসটা নিয়ে। কোয়েশ্চেন বোঝা গেছে আশা করি। আচ্ছা, তো এখানে যাওয়ার আগে আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে একটু চিন্তা করি যে আমাদের আদর্শ গ্যাস যখন আমরা কোনো একটা জিনিসকে বলি তখন আমরা কি কি জিনিস কনসিডারেশনে নেই। প্রথম, মানে এখানে আমরা মেইনলি দুইটা জিনিসই কনসিডারেশনে নিব। সেটা কি? আমরা প্রথমে ধরে নিই যেটা, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। এবং 2 নাম্বার যে পয়েন্ট আমরা ধরে নেই সেটা হচ্ছে আয়তন খুবই এদের নগণ্য। ক্লিয়ার? তো এই জিনিসটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেই, কিন্তু বাস্তব গ্যাসে কিন্তু এই দুইটা জিনিস হয় না। তো তাইলে বাস্তব গ্যাসে কি হয় আমরা যদি একটু চিন্তা করি। বাস্তব গ্যাসে নর্মালি বাস্তব গ্যাসে বা বাস্তব এনভায়রনমেন্টটা বলতে কি বোঝায়? বাস্তব এনভায়রনমেন্ট বলতে আমাদের বোঝায় কিন্তু আমাদের নর্মালি চিন্তা করো, আমাদের নর্মালি কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কিন্তু নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ থাকে। এটা তোমরা বুঝতে পারো। আমাদের কিন্তু নর্মালি আমরা কি জানি
যে আমাদের নর্মাল টেম্পারেচার হচ্ছে 25°C বা 22°C অথবা এর চেয়ে একটু বেশি, এটা কিন্তু নিম্ন তাপমাত্রা এবং আমাদের যে আশেপাশে যে চাপ সেটা কিন্তু অনেক বেশি। তো তাইলে বাস্তব গ্যাস বা বাস্তব যে এনভায়রনমেন্টটা, বাস্তব এনভায়রনমেন্টে যে গ্যাস থাকে সেটাই তো বাস্তব গ্যাস, তাই না? তো তাইলে বাস্তব এনভায়রনমেন্টে আমাদের কোন গ্যাস আছে? বাস্তব এনভায়রনমেন্টে আমাদের যে গ্যাস থাকে সেটাই বাস্তব গ্যাস। এবং বাস্তব এনভায়রনমেন্টে আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকে বা কি বৈশিষ্ট্য থাকে? বাস্তব এনভায়রনমেন্টে আমাদের যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা, ঠিক আছে? ওকে, তো তাইলে আমরা একটু প্রথমে কয়েকটা ত্রুটি নিয়ে চিন্তা করি যে আমাদের আসলে বাস্তব গ্যাস কেন আমাদের এরকম এই ধরনের বিচ্যুতিটা দেখায়, কেন আমাদের এই ধরনের বিচ্যুতি দেখায়, সেটা দুইটা ত্রুটি আছে। একটা হচ্ছে চাপ ত্রুটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি। আমরা প্রথমে একটু চাপ ত্রুটিটা নিয়ে কথা বলি। আমি শর্ট করে তোমাদের বোঝাই, তোমরা একটু ডিটেলস খাতায় লিখো, ঠিক আছে? আমাদের চাপ ত্রুটিটা বলতে কি বোঝায়? আমরা চিন্তা করি নর্মালি যে এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, আর আমাদের এটা হচ্ছে ধরো কয়েকটা গ্যাস মলিকিউল। তো এই এক একটা গ্যাস মলিকিউল আমাদের এই সিলিন্ডারটার গায়ে যে চাপ প্রয়োগ করে সেটাকেই তো আমরা পি দিয়ে ইন্ডিকেট করি, তাই না? ওকে, তো বাস্তব গ্যাসের বেলায় যেটা হয়, আমাদের এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা একটা লিমিট পর্যন্ত আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা থাকে। আদর্শ গ্যাসে যেটা হয়, আমাদের কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, মানে হচ্ছে এই দুইটা গ্যাস মলিকিউলের মধ্যে কোনো আকর্ষণ বল নাই। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল থাকে। তো আকর্ষণ বল থাকলে যেটা হয়, তুমি একটু চিন্তা করো, এই গ্যাসটাকে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকলে এই গ্যাসটাকে এইদিকে গ্যাসটা টানতেছে, আকর্ষণ করতেছে, আবার ধরো এটা একে টানতেছে, আবার ধরো এটা একে বিকর্ষণ করতেছে, এরকম তো অনেক কিছু হইতে পারে। মানে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকলে আমাদের যে কোনো একটা গ্যাস মলিকিউলের উপর চারিপাশ থেকে বিভিন্ন ধরনের ফোর্স থাকতে পারে। তো তাইলে একটু চিন্তা করো তো, যখন আদর্শ গ্যাসে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল ছিল না, তখন কি আমাদের এই গ্যাস মলিকিউলটার উপর আশেপাশের কোনো কিছু আকর্ষণ অথবা বিকর্ষণ করতেছিল না কিন্তু। তো তাইলে আমাদের যে চাপটা দিতেছিল আদর্শ গ্যাসে, বাস্তব গ্যাসে কি সেই চাপটা দিবে? সেই চাপটা কিন্তু দেয় না, সেই চাপটা কমে যায়। আমি আবারও বলতেছি যে নর্মালি আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমাদের তখন কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, তো আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে আমাদের যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের কথা যদি চিন্তা করি, তাহলে এই গ্যাসটার উপর চারিপাশের অণুগুলা কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আশেপাশের অণুগুলা আকর্ষণ অথবা বিকর্ষণ বল প্রয়োগ করে। তো প্রয়োগ করলে যেটা হয়, এটার যে চাপ দেওয়ার কথা ছিল সেটা দেয় না, বরং একটু কমে যায়। সে কারণে আমাদের ওই যে মনে আছে, আমাদের একটু আগে যে লিখলাম যে আদর্শ গ্যাসে আমাদের যে পিটা থাকে সেটা পি না থেকে পি প্লাস এন স্কোয়ার এ প্লাস ডিভাইডেড বাই ভি স্কোয়ার। কেন? কারণ এখানে তো আমাদের চাপটা একটু কমে যাচ্ছে। কেন কমে যাইতেছে? কারণ পিছন থেকে অণুগুলা এটাকে আকর্ষণ করে রাখতেছে। তো তার মানে তার কি চাপটা কমে যাইতেছে না? তার চাপটা কমে যাচ্ছে, যে কারণে আমাদের এই পিটা পি না থেকে পি প্লাস একটা সামথিং ভ্যালু আসে, যেটা বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে বের করছে যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে চাপ ত্রুটির। অথবা আরেকভাবেও দিতে পারি যে আমাদের যখন তোমার বাস্তব ক্ষেত্রে আমাদের যখন উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা থাকে, তখন আলটিমেটলি তাদের যে চাপটা সেটা বাস্তব গ্যাসের মতো আমাদের আদর্শ গ্যাসের মতো আর থাকে না। একটা মিনিট। আদর্শ গ্যাসের মতো আমাদের আর থাকে না। তো তাইলে আমাদের যেটা হয় যে বাস্তব ক্ষেত্রে আমাদের যেখানে যখন আমাদের উচ্চ চাপ থাকতেছে, তো উচ্চ চাপ থাকলে তুমি বুঝতেই পারতেছো যেখানে আমাদের একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে,
ক্লিয়ার? আমি আবার একটু সাম আপ করি। যখন তোমাকে প্রশ্নটা বলবে, তুমি বলবা যে এখানে আমাদের আদর্শ গ্যাস থেকে এই বাস্তব গ্যাসের গ্রাফটা এরকম হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে চাপের ত্রুটি আর একটা হচ্ছে আয়তন ত্রুটি। তো চাপের ত্রুটিতে প্রথম ব্যাখ্যাটা কি দিবা? প্রথম ব্যাখ্যাটা দেবে এরকম যে আদর্শ গ্যাসে আমাদের কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকায় আমাদের একটা অণুকে আশেপাশের অণুগুলো আকর্ষণ করতেছে না, ঠিক আছে? কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। বাস্তব ক্ষেত্রে কেন আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে? এই যে উচ্চ চাপ থাকার কারণে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। বাস্তব এনভায়রনমেন্টে আমাদের চাপ এতই বেশি যে এদের মধ্যে এরা অনেক কাছাকাছি থাকে। এরা অনেক কাছাকাছি থাকায় এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে একটা আরেকটাকে আকর্ষণ করে। তাহলে একটা আরেকটাকে আকর্ষণ করলে আমাদের আদর্শ গ্যাসে যে চাপটা প্রয়োগ করতো সেটা আর করতে পারে না। ক্লিয়ার? আমি আবারও বলি, তোমাদের বুঝতে প্রবলেম হলে আমি আবারও বলি। প্রথমে লিখবা যে আমাদের গ্রাফটা এরকম না হয়ে এটা হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে চাপ ত্রুটি আর একটা হচ্ছে আয়তন ত্রুটি। চাপ ত্রুটির বেলায় এটা লিখবা যে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম। কেন? কারণ আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। তো তাইলে কি আদর্শ গ্যাসে যদি আমাদের নিম্নচাপ থাকে অবশ্যই এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না। কিন্তু আমাদের বাস্তব ক্ষেত্রে আমাদের চাপটা কিন্তু অনেক হাই থাকে। উচ্চ চাপ থাকার কারণে এরা অনেক কনজাস্টেড অবস্থায় থাকে, মানে অনেক ঘন অবস্থায় থাকে। তো ঘন অবস্থায় থাকলে অবশ্যই একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে এই একটা গ্যাস অণুকে, একটা গ্যাস মলিকিউলকে চারিপাশের অণুগুলো আকর্ষণ করে। আকর্ষণ করলে কি হয়? সে তো আর নর্মালি ফ্রিলি যতটুকু ধাক্কা দেওয়ার কথা এই গ্যাস সিলিন্ডারের গাকে ততটুকু সে আর ধাক্কা দিতে পারে না। কেন? কারণ আশেপাশ থেকে তারা টেনে রাখছে এটাকে। ওকে, তো তার মানে চাপ ত্রুটিটা আশা করি বোঝানো গেল যে তার চাপ ত্রুটিটা আমাদের কি হইতেছে। এখন আসি আমাদের আয়তন ত্রুটিতে। আচ্ছা, আয়তন ত্রুটিটা আমরা কিভাবে বলতে পারি? একটু চিন্তা করি যে আদর্শ গ্যাসে আমরা কি ধরে নিতেছিলাম? আদর্শ গ্যাসে কিন্তু আমাদের ছিল কি নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের বেলায়। কিন্তু আমাদের বাস্তব যে পরিবেশ, বাস্তব পরিবেশে তো আমাদের উচ্চচাপ এবং নিম্ন তাপমাত্রা। তো তাইলে একটু চিন্তা করো তো, নিম্ন তাপমাত্রায় আমাদের কি হয়? নিম্ন তাপমাত্রায় আমাদের কি হয়? নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে আমাদের কিন্তু গ্যাস তরল অথবা কঠিনে কনভার্ট হয়ে যেতে পারে। তার মানে আমরা আয়তন ত্রুটিতে যেটা লিখবো, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিছিলাম আয়তন অনেক নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন নগণ্য হবে না। আয়তন কেন নগণ্য হবে না? কারণ আমাদের এখানে যে জিনিসটা অবস্থান করতেছে সেটা হচ্ছে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা। তো তাইলে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় যেটা হয়, গ্যাস কিন্তু আমার লিকুইড অথবা সলিডে কনভার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তুমি একটু চিন্তা করো, অনেক চাপ যখন দিবা অথবা অনেক টেম্পারেচার যখন কমাই দেবা, তখন আমাদের কি ওই তরল থেকে আমাদের সলিড হয়, তারপর আমাদের গ্যাস থেকে লিকুইড হয়, তাই হয় না? তো তাইলে একটু চিন্তা করো, আমরা যখন উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা নিব তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের গ্যাস মলিকিউলগুলোর একটা আয়তন থাকবে, এবং আয়তন থাকার কারণে আমরা আয়তনটা আর নগণ্য ধরতে পারবো না। তখন আমাদের আয়তনে একটা কারেকশন আসে, এবং এই কারেকশনটা হচ্ছে আমাদের এই যে পার্ট, সেটা আশা করি বোঝানো গেছে। আমি আবারও একটু সামারি দেই যে আমাদের এখানে দুইটার গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের দুই ধরনের ত্রুটি অবস্থান করতেছে, একটা হচ্ছে চাপ ত্রুটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি। ঠিক আছে? এবং চাপ ত্রুটিটা কেন হচ্ছে? চাপ ত্রুটিটা হচ্ছে যে নর্মালি আদর্শ গ্যাসে আমাদের নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা থাকে। তো নিম্নচাপ থাকা মানে কি? এদের মধ্যে কোনো চাপ নাই, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের যে জিনিসটা অবস্থান করতেছে সেটা হচ্ছে উচ্চচাপ থাকে।
আমাদের আশেপাশে কিন্তু চাপ কিন্তু অনেক বেশি এবং তাপমাত্রাটা কিন্তু কম্পারেটিভলি কম। তো উচ্চ চাপে আমাদের যেটা হয়, উচ্চ চাপে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা থেকে যায় এবং আন্তঃআণবিক আকর্ষণ বল থাকলে এই গ্যাস মলিকিউলটাকে আশেপাশের সবগুলা টানতে থাকে। তো টানলে কি সে আর ফ্রিলি সিলিন্ডারের গায়ে ধাক্কা দিতে পারবে? সে কিন্তু ধাক্কা দিতে পারবে না, তার চাপটা একটু কমে যাবে। তো তার মানে তার চাপে একটু ত্রুটি আসবে। ওকে, এখন আয়তন ত্রুটিতে যাই। আমরা কি বলছিলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন অনেক নগণ্য। কেন? কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ থাকে কম, তাপমাত্রা থাকে অনেক বেশি। তো অনেক তাপমাত্রা থাকলে গ্যাসগুলো তো অনেক বাইরে, মানে অনেক দূরে দূরে থাকবে, এদের মধ্যে আমরা অনেক চিন্তা করতে পারি যে গ্যাসগুলো অনেক ছোট ছোট। কিন্তু যেহেতু আমাদের এখানে উচ্চ চাপ আছে এবং নিম্ন তাপমাত্রা আছে, আমরা কি জানি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় আমাদের গ্যাস লিকুইড অথবা সলিডে ফর্ম হইতে পারে। তো এরা যদি সোজা কথা এই লজিকটা থেকে আমরা বলতে পারি যে আমাদের যখন উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা থাকবে তখন আমাদের আলটিমেটলি এই আমরা আয়তন নগণ্য ধরতে পারবো না। নগণ্য ধরতে যেহেতু পারবো না, অবশ্যই আমাদের আয়তনে একটু ত্রুটি আসবে এবং আমাদের একটু কারেকশন করতে হবে, যে কারেকশনটা আমরা অ্যাপ্লাই করে পাই V - NB, আর চাপ ত্রুটিটা আমরা কারেকশন করে পাই P + n²a/v²। আশা করি এই দুইটা জিনিস তোমরা গোছায় লিখতে পারবা। যদি নাও লিখতে পারো, আমাদের এখানে লেখা আছে, আমরা একটু এটা পড়লেই বুঝে যাব। দেখো আমাদের চাপ ত্রুটিটা আমাদের কি দেয়া ছিল, যে নর্মালি আমরা আদর্শ গ্যাসে কি ধরি, এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। কিন্তু আমরা যখন চাপ প্রয়োগ করি এবং তাপমাত্রা যখন কম থাকে তখন আমাদের গ্যাসসমূহ তরলে পরিণত হয়। তো তার মানে কি বলতে পারি যে এদের মধ্যে অবশ্যই আকর্ষণ বল আছে। কেন আকর্ষণ বল আছে? কারণ তখন আমাদের উচ্চ চাপ বিরাজ করে। আর যেহেতু আকর্ষণ বল আছে, তার মানে আমাদের আদর্শ সমীকরণের মতো করে যদি P ধরি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তো তখন আমাদের যে জিনিসটা করতে হয়, P+ একটা কারেকশন করতে হয়, যেটাই আমরা বলতেছিলাম P + n²a/v²। ওকে, আশা করি বোঝা গেছে। আর আয়তন ত্রুটিতে আমরা কি বলছিলাম, যে দেখো যে উচ্চ চাপে আমরা কি জানি, উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় গ্যাস কিন্তু তরল এবং কঠিনেও পরিণত করা যায়। তো যেহেতু কঠিন অথবা তরলে কনভার্ট হইতেছে, তার মানে অবশ্যই তখন আমাদের আয়তন নগণ্য ধরতে পারবো না, আয়তনটাকে আমরা নগণ্য ধরতে পারবো না। তো আয়তন যদি নগণ্য না ধরি, অবশ্যই আমাদের একটা ত্রুটিয়া থাকবে এবং সেটা কারেকশন করতে হবে। তো তার মানে অবশ্যই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। আশা করি তোমাদের বোঝানো গেছে। এরপরে কোয়েশ্চনটা আসি, যে উদ্দীপকের স্টপকক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। ওকে, আমরা একটু খেয়াল করি আমাদের প্রথমে কি আছে। আমাদের এই পাত্রটাকে ধরি A, এই পাত্রটাকে ধরি B। তো তাইলে A পাত্রে আমাদের কি আছে? A পাত্রে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, B পাত্রে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। A পাত্রে আমাদের চাপটা হচ্ছে P1 হচ্ছে 2 atm, আর আমাদের এখানে আয়তনটা হচ্ছে কি হচ্ছে, আমাদের এই ক্ষেত্রে চাপটা হইতেছে 2 atm, আয়তনটা হইতেছে 1.2 লিটার। ওকে, আর এই ক্ষেত্রে আমাদের চাপটা হইতেছে 1.5 atm, আর আয়তনটা হইতেছে 2 লিটার। ওকে, তো তার মানে আমাদের প্রথম ক্ষেত্রে চাপটা ছিল 2 atm, আয়তনটা ছিল 1.2 লিটার। এখানে আমাদের চাপটা হইতেছে 1.5 atm, আয়তনটা হচ্ছে 2 লিটার, এবং গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এই গ্যাসটা হচ্ছে CH4 গ্যাস। তো আমাদের কি বলছে, যে উদ্দীপকের স্টপকক যদি খুলে দিই, মানে এটা যদি আমরা উঠাই ফেলি, এটা যদি উপরে উঠাই ফেলি, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের মোট চাপ কত হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, আমাদের পাত্রে অবস্থান করতেছে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের চাইছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আমরা আগে স্টপককটা খুলে দিব। স্টপককটা খুলে
আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে মোট চাপ। তো তাইলে আমরা যদি স্টপ কোডটা খুলে দেই এবং যদি চাপটা বের করি সেটা কত ডিগ্রি সেলসিয়াসের চাপ, সেটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের চাপ। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই 25 ডিগ্রি সেলসিয়াস চাপটাকে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের চাপে কনভার্ট করে দিব। তো আমরা কি জানি, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোট চাপ বের করার সূত্র জানি না, যে কি আমরা জানি যে মোট চাপ ইন্টু মোট আয়তন ইকুয়াল টু হইতেছে প্রথম পাত্রের চাপ ইন্টু প্রথম পাত্রের আয়তন যোগ দ্বিতীয় পাত্রের চাপ ইন্টু দ্বিতীয় পাত্রের আয়তন। তো তাইলে আমরা মোট চাপটা বের করব। মোট চাপটা আমরা এই যে চাপ সেটাকে পি প্রাইম ধরি। পি প্রাইমটা আমাদের কি, পি প্রাইমটা কিন্তু আমাদের হইতেছে প্রেসার এট 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমরা পি প্রাইমটা বের করব। তো পি প্রাইমের জায়গায় থাক। টোটাল আয়তন কত? টোটাল আয়তন কিন্তু আমাদের 1.2 প্লাস 2 আর প্রথম পাত্রের চাপ হচ্ছে 2, প্রথম পাত্রের আয়তন হচ্ছে 1.2, দ্বিতীয় পাত্রের চাপ হচ্ছে 1.5, দ্বিতীয় পাত্রের আয়তন হচ্ছে 2। তো এখান থেকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে যে চাপ সেটা কি পাই, পি প্রাইমটা কি পাই বের করো তো। পি প্রাইমটা কিন্তু আমরা পাই 2 × 1.2 প্লাস 3 ডিভাইডেড বাই 1.2 প্লাস 2। আমরা কিন্তু পাই পি প্রাইমটা হচ্ছে 1.6875। হ্যাঁ, এটা আমরা কি পাইলাম? এটা হচ্ছে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে প্রেসারটা পাইলাম, কিন্তু আমাদের তো বের করতে হবে 40 ডিগ্রি সেলসিয়াসে প্রেসার। তো আমরা ধরে নেই পিটা হচ্ছে প্রেসার এট 40 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা প্রেসারের সাথে টেম্পারেচারের কানেকশনটা কি জানি না, যে পি প্রপোর্শনাল টু টি। তো তার মানে আমরা কি বলতে পারি যে P1/P2 ইকুয়াল টু T1/T2। ওকে, তো তাইলে আমরা এখানে যে ইকুয়েশনটা ইউজ করব সেটা কি, সেটা হচ্ছে আমরা লিখব এরকম যে আমরা হচ্ছে এরকম লিখব, কোথায় লিখি, হ্যাঁ এখানেই লিখি। তো আমরা এরকম লিখব যে P ডিভাইডেড বাই P প্রাইম ইকুয়াল টু হচ্ছে T ডিভাইডেড বাই T প্রাইম। তো আমরা কি জানি, পিটাই তো আমরা বের করব। তো পিটাকে পি এর জায়গায় রাখলাম এবং পি প্রাইমের জায়গায় আমরা কি লিখব 1.6875। টি এর জায়গায় কি লিখব, টি এর জায়গায় কিন্তু আমরা লিখব আমরা কোন তাপমাত্রার উপরেরটা রাখলাম 40 ডিগ্রি সেলসিয়াস। তো চাইলে 40 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি ক্যালভিনে কনভার্ট করি তাহলে সেটা কিন্তু আসে 313। আর 1.6875 কিন্তু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তো তাইলে 25 প্লাস 273 আমাদের কত আসবে, 298। তো তাইলে আমাদের পিটা কি আসে বলো তো, আমাদের পি এর ভ্যালু কত আসে? পি এর ভ্যালু কিন্তু আসবে 313 ডিভাইডেড বাই 298 ইন্টু 1.6875। তা আমাদের পি এর ভ্যালুটা আসে 1.77 ATM। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বোঝা গেছে। আমাদের আনসারটা হচ্ছে 1.77 ATM। তো তাহলে আমরা কি বের করলাম, প্রথমে আমরা মোট চাপটা বের করলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপর ওইটাকে আমরা 40 ডিগ্রিতে কনভার্ট করে নিলাম। ওকে, তারপর আমাদের কি বলছে যে উদ্দীপকের গ্যাস দ্বয়ের ব্যাপন হারের তুলনা করতে হবে। তো যেহেতু এখানে আমাদের ব্যাপন হারের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রথমে দেখতে হবে যে টেম্পারেচার সেম আছে কিনা। টেম্পারেচার সেম থাকলে আমাদের ঝামেলাটা একটু কম হয়ে যায়। দেখো আমাদের কিন্তু দুইটা জিনিসেরই টেম্পারেচার সেম, তো তাইলে আমাদের এখানে ঝামেলাটা একটু কম হয়ে গেল। তো তাইলে আমরা ব্যাপন হারের ক্ষেত্রে কি জানি, যে ব্যাপন হার প্রপোর্শনাল টু 1/আণবিক ভর, 1/আণবিক ভর। তো তাইলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে
এটাকে ধরি এ গ্যাস, এটাকে ধরি বি গ্যাস গ্যাস। তো তাইলে আমরা এ গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই বি গ্যাসের ব্যাপন হার আমাদের কি হবে, ডিভাইডেড বাই, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাইলে বি গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই এ গ্যাসের আণবিক ভর। ওকে, তো তাইলে আমরা যদি একটু দেখি যে আমাদের এ গ্যাসের আণবিক ভর কত, এটা কিন্তু 16, আর আমাদের বি গ্যাসের আণবিক ভর কিন্তু 44 গ্রাম। তো তাইলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে √44 ডিভাইডেড বাই 16, তাই না? বি গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে 44, আর এ গ্যাসটা হচ্ছে 16। তো তাইলে আমরা যেটা লিখতে পারি এই ভ্যালুটা আমাদের কত আসে, 44/16, 1.66। কি হচ্ছে ঝামেলা? তো তাইলে আমরা যেটা লিখতে পারি সেটা হইতেছে 1.66। ওকে, তো তাইলে আমরা লাস্ট যে লাইনটা লিখবো সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাদের কোনো একটা ঝামেলা হইতেছে, যা লাগতেছে বারবার শুধু চেঞ্জ হয়ে যেতেছে। তো আমরা যেটা লিখবো সেটা হইতেছে আর এ আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আর এ ইকুয়াল টু 1.66 ইন্টু আর বি। এই লাইনটা বোঝা গেছে যে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের চেয়ে 1.66 গুণ বেশি। এটা অনেক সোজা ম্যাথ, আশা করি সবার বোঝা গেছে। ওকে, পরে কোয়েশ্চনটা দেখি আমাদের কি বলছে। আমাদের কোয়েশ্চনটা কি, প্রথম কোয়েশ্চনটা কি, উদ্দীপকে এ গ্যাসের অণুর সংখ্যা বের করো। তো এ গ্যাসে কি বলা আছে, এ গ্যাসের আমাদের টেম্পারেচার দেয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এ গ্যাসের চাপ দেয়া আছে 0.974 atm, এ গ্যাসের ভর দেয়া আছে মানে ডাব্লিউটা দেয়া আছে, এবং এ গ্যাসের আয়তন দেয়া আছে। ওকে, তো তাইলে আমরা যেটা জানি সেটা কি, আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি, তাই তো? পিভি ইকুয়াল টু এনআরটি জানি। তো যেহেতু আমাদের পিও দেয়া আছে, টি দেয়া আছে, পি দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, আর ভি দেয়া আছে, তো তাহলে আমাদের পিভি দেয়া। তো পিভি দেয়া থাকলে পিভিটাকে পিভি এর জায়গায় রাখি, এনটাকে আমরা কি লিখতে পারি, এনটাকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে W/M আর টি। তো তাইলে দেখি আমাদের প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে এম এর মান বের করতে হবে, মানে আণবিক ভর বের করব। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 0.974, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হইতেছে যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে রাখবো, তো তাহলে প্রেসারটাকে তো আমরা অ্যাটমসফিয়ারে রাখলাম, আর ভিটাকে আমাদের লিটারে লিখতে হবে। তো 500 মিলিলিটার সমান আমাদের হইতেছে 0.5 লিটার। আর ডাব্লিউটা কত, ডাব্লিউটা হচ্ছে 1.26। আমরা বের করব এম, আর আর এর ভ্যালু কত, 0.0821, আর টি এর ভ্যালু কত,
যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস, তাইলে 303 কেলভিন। তো তাইলে আমাদের এম এর ভ্যালুটা কত আসে? এম এর ভ্যালু কত আসে বের করো তো। এম এর ভ্যালু আমাদের কত আসবে? 0.974 ইন্টু 0.5, 1.26 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইডেড বাই এটা। তো তাহলে আমাদের এম এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 64.36, এটা এরকম কিছু একটা। তো তাইলে আণবিক ভর আমরা জানি, এবং এই আণবিক ভরে কয়টা অণু থাকে? আমরা কোনো একটা গ্যাসের আণবিক ভর মানেই তো 1 মোল। তো তাইলে 1 মোলে কয়টা অণু থাকে? 1 মোলে কিন্তু থাকে 6.023 ইন্টু 10⁻23টা অণু। তো তাইলে আমরা এখন যেটা লিখতে পারি সেটা হইতেছে ঐকিক নিয়ম করব, যে 64.36 গ্রামে থাকে 6.023 ইন্টু 10⁻23টা অণু। তো তাইলে আমাদের এতটুকুতে কয়টা অণু থাকতেছে? তো তাইলে 1.26 গ্রামে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1.26 ডিভাইডেড বাই 64.36। এটার ভ্যালু কত আসবে বলো? এটার ভ্যালু আসে 1.18 ইন্টু 10⁻22। দাঁড়াও একটু দেখি তো আমাদের মিলছে নাকি। হ্যাঁ, 22 না, সরি 20, আমরা কি ঠিক লিখলাম? আমাদের ঠিক আছে না? ঠিকই তো থাকার কথা। হ্যাঁ ঠিক আছে, এখানে আনসার হবে 22। সলভে একটু ভুল আছে। এটার মতো করে করতে হবে যে এমন কোনো কথা না, আমি যেমনি করছি ওইভাবে করলে হবে। মানে প্রথমে আমরা আণবিক ভরটা বের করলাম। তো আণবিক ভরে আমরা জানি 6.023 ইন্টু 10⁻23টা অণু থাকে। তো তাইলে ঐকিক নিয়মে আমাদের বের করতে হবে 1.26-এ কতটুকু, কয়টা অণু আছে। তো এটা আশা করি আমরা বের করতে পারবো। ওকে, এখন ঘ নম্বর কোয়েশনে দেখি যে নিচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, অ্যাসিড বৃষ্টির জন্য কোন কোন গ্যাসটা দায়ী, ওইটার জন্য আমাদের গ্যাসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। মানে এ গ্যাসটা কি হইতে পারে, বি গ্যাসটা কি হইতে পারে। তো আমরা প্রথমে কি দেখলাম, যে এ গ্যাসটার আণবিক ভর দেখলাম যে 64 পয়েন্ট সামথিং। তো আমরা একটু লিখে রাখি যে এ গ্যাসটার আণবিক ভর হচ্ছে 64 পয়েন্ট, কি পেলাম, 64.36 গ্রাম। এখন আমরা বি গ্যাসটার আণবিক ভর বের করি। তো ওই যে বি গ্যাসের আণবিক ভর বের করার জন্য সেম সূত্র অ্যাপ্লাই করব, যে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, যেখানে আমাদের পিটা কত, আমাদের পিটা হচ্ছে 0.938, আমাদের ভিটা কত, ভিটা হচ্ছে 0.3, আমাদের ডাব্লিউটা কত, ডাব্লিউটা হচ্ছে 0.3, এমটা কত, এমটা হচ্ছে আমাদের বের করব। আর এর ভ্যালু তো আমরা জানি লিটার অ্যাটমসফিয়ার এককে, আমাদের আর এর ভ্যালু হচ্ছে 0.0821, আর টি এর ভ্যালু 230 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। তো এখান থেকে আমরা এমটা বের করব। এমটা আমাদের কি আসে, .3 .
8.938 কোন জায়গায় ভুল হয়েছে? হ্যাঁ, আমাদের বি এর আণবিক ভর আসছে কত, যে 26.52, অর্থাৎ 26.52। তো তাইলে আমাদের এ গ্যাসটা আসলো 64.36, এ গ্যাসটা আসলো 64.36, আর বি গ্যাসটা আসলো 26.52। তো তাইলে আমাদের এখন একটু গেস করতে হবে যে এই দুইটা গ্যাসের আণবিক ভর কোন গ্যাসের আণবিক ভরের কাছাকাছি হইতে পারে। একটু চিন্তা করি তো, আমাদের এ গ্যাসের আণবিক ভর মানে কোন গ্যাসের আণবিক ভর 64-র কাছাকাছি, একটু চিন্তা করো তো। তোমাদের যদি কেমিস্ট্রি প্র্যাকটিসে থাকে তোমাদের কিন্তু বলার মানে বুঝতে পারার কথা যে আমাদের সালফার ডাইঅক্সাইড যেটা সেটার আণবিক ভর কিন্তু 64, এবং আমাদের এসিটিলিন অথবা C2H2 নামে যে গ্যাস সেটা আণবিক ভর কিন্তু 26, মানে এটার কাছাকাছি। যদিও এটা একটু উদ্ভট কোয়েশ্চন, মানে 64 আণবিক ভরের গ্যাস তো অনেক কিছু হইতে পারে, মানে আসলে অনেক কিছু হইতে পারে, বাট আমাদের পরিচিত গ্যাসগুলোর মধ্যে 64 এর আশেপাশে কিন্তু একমাত্র সালফার ডাইঅক্সাইডই আছে, এবং 26-এর আশেপাশে কিন্তু এই এসিটিলিন বা C2H2 গ্যাসটাই আছে। তো তাইলে আমাদের এ গ্যাসটা কি বলা যায়, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এ গ্যাসটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর বি গ্যাসটা হচ্ছে এসিটিলিন। তো তাইলে একটু বলো তো কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অবশ্যই এ গ্যাসটা। কেন? কারণ সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সেটা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে তখন সেটা সালফিউরিক অ্যাসিড অথবা সালফিউরাস অ্যাসিড গঠন করতে পারে, যেটা হচ্ছে আমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো তাইলে আমরা কি বলবো? তাহলে প্রথমে আমরা এই দুইটা গ্যাসের আণবিক ভর বের করব, আণবিক ভর থেকে আমরা এই দুইটা গ্যাস কি হইতে পারে সেটা একটু গেস করার ট্রাই করব। তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হইতেছে যে আণবিক ভর থেকে গ্যাসগুলো যদি গেস করে ফেলতে পারি তারপর আমরা ওইখান থেকে একটা ডিসিশন নেব যে কোনটা আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ওকে, আশা করি বোঝা গেছে। তারপরে কোয়েশ্চনটা আসি, আমাদের কি বলছে দেখো। আমাদের বলছে যে উদ্দীপকের এ গ্যাসের একটি অণুর গতিশক্তি কত। তো এ গ্যাসের একটি অণুর গতিশক্তি বের করতে হবে, এবং আমাদের কি দেয়া আছে দেখি। আমাদের কিন্তু প্রেসার দেয়া আছে ATM এ, ভলিউম দেয়া আছে 2 লিটার, টেম্পারেচার দেয়া আছে সেলসিয়াসে, এবং আমাদের n এর ভ্যালু দেয়া আছে 0.25 মোল। কিন্তু আমাদের বলছে একটা অণুর গতিশক্তি কত। তো একটা অণুর গতিশক্তির জন্য আমরা কি জানি সূত্র? আমরা জানি EK = 3/2 KT, যেখানে আমাদের কেটা কি, যেখানে আমাদের কেটা হচ্ছে R/NA × T। তো তাইলে আমরা যদি এখানে জিনিসগুলো বসাই, আসলে বসানোর মতো কিছুই নেই, শুধু টি এর ভ্যালু বসাবো। আর এর ভ্যালু কত? 8.314, n এর ভ্যালু কত? 6.023 × 10⁻23, টি এর ভ্যালু কত? যেহেতু আমাদের 327 ডিগ্রি সেলসিয়াস 927 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে কনভার্ট করলে 1200 ক্যালভিন আসে। তো তাইলে এটা সমান আমাদের কত জুল আসবে দেখি। 3/2 × 8.314 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23 × 1200 আমাদের আসে 2.48 × 10⁻⁻20 জুল। ক্লিয়ার? আমাদের এরকম একটা আনসার আসে। হ্যাঁ, সোজা জিনিস। ওকে, এই কোয়েশনটা আমাদের একটু বুঝতে হবে।
এই কোশ্চেনে কি বলছে দেখো তো, চিন্তা করো। আমাদের এই কোশ্চেনটা কি বলতেছে, যে উদ্দীপকের বি আর সি গ্যাস কোন শর্তে এ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, তো তার মানে এটা দেখে বুঝতে পারতেছো সামহাও এখানে আমাদের কোন গ্যাসগুলোর মধ্যে কোনো গ্যাস আদর্শ গ্যাস এবং কোনো গ্যাস বাস্তব গ্যাস, এবং আমাদের একটার সাথে আরেকটা কি করলে দুইটা সেম হবে এটা আমাদের বের করতে বলছে। তো তাই আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কোনটা আমাদের বাস্তব গ্যাস এবং কোনটা আদর্শ গ্যাস। তো এটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, যে আমাদের সংকুচনশীলতার গুণাঙ্ক, তাই না? সংকুচনশীলতার গুণাঙ্ক বলতে আমরা একটা ইয়ে জানি না, কি বলে, টার্ম জানি না, সেটা কি? সেটা হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনআরটি। ক্লিয়ার? জেড এর ভ্যালু মানে সংকুচনশীলতার গুণাঙ্ক পিভি ডিভাইডেড বাই এনআরটি। যদি যদি জেড এর ভ্যালু 1 আসে তাইলে সেটা আইডিয়াল গ্যাস, আর যদি জেড এর ভ্যালু 1 না আসে তাহলে সেটা রিয়েল গ্যাস। ওকে, তো তাইলে এখন একটু দেখি যে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যে কোনটা কি। তো তাইলে আমরা যদি একটু এ গ্যাসের জন্য বের করতে চাই জেড এ, তো তাইলে এ গ্যাসের জন্য পিভি বাই এনআরটি। তো এ গ্যাসের জন্য পি এর ভ্যালু কত বলো বলো? 12.32 ইন্টু 2, এন কত 0.25, আর কত, যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে লিখতেছি তো তাইলে আর এর ভ্যালু হবে 0.0821, আর টি এর ভ্যালু কত আমরা জানি 1200 কেলভিন। তো তাইলে একটু ক্যালকুলেট করি আমাদের কত আসে। আমাদের ভ্যালুটা আসছে 1.0004, যেটা আমাদের 1 এর সমান। তো তার মানে আমরা বলতে পারতেছি এ গ্যাসটা একটা আদর্শ গ্যাস। ওকে, আমরা বি গ্যাসের ক্ষেত্রে আমরা জেড এর ভ্যালুটা একটু বের করি। তো বি গ্যাসের ক্ষেত্রে যদি জেড এর ভ্যালুটা বের করতে চাই, এখানেই করি, সমস্যা নেই। তো তাইলে বি গ্যাসের ক্ষেত্রে যদি জেড এর ভ্যালুটা বের করতে চাই, তো তাইলে এখানে আমাদের কি হবে, পি এর ভ্যালু কত এখানে 17.3, ভি এর ভ্যালু কত 1.5, এন এর ভ্যালু কত 1, আর এর ভ্যালু কত 0.0821, এবং টি এর ভ্যালু কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তো তাহলে আমাদের কি আসে দেখি, 17.3 ইন্টু 1.5 পিভি বাই এন ইন্টু 0.0821 ইন্টু 273। দেখো আমাদের এন এর ভ্যালু আসছে কিন্তু 1.15, যেটা আমাদের 1 না। ওকে, তার মানে আমরা বি এর ক্ষেত্রে জেড এর ভ্যালুটা বের করলাম। এখন সি এর ক্ষেত্রে যদি একটু বের করতে চাই, সি এর ক্ষেত্রে বের করতে চাইলে আমরা কি বলবো, আচ্ছা আমরা এখানেই করি না, সমস্যা কি, জেড সি এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সি এর ক্ষেত্রে পি এর ভ্যালু কত, সি এর ক্ষেত্রে পি এর ভ্যালু কত 50, ভি এর ভ্যালু কত 0.35, এন এর ভ্যালু কত 1, আর এর ভ্যালু কত 0.0821, এবং টি এর ভ্যালু কত 300 কেলভিন। তো তাইলে আমরা যদি একটু করি কি আসবে, পি ইন্টু ভি নিচে এন ইন্টু 0.0821 ইন্টু 300। তো তাইলে ভ্যালুটা আসে দেখো এত বেশি, পি ভি ডিভাইডেড বাই এন আর টি। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু আসে 300, তো 0.7।
তাইলে দেখো আমরা তিনটা জিনিসের পাইলাম, কি কি? সি এর পাইলাম 0.7, বি এর পাইলাম 1.5 এবং এ এর পাইলাম 1। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এ গ্যাসটা হচ্ছে আমাদের কি, বলো বলো, এ গ্যাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, আইডিয়াল। এর হচ্ছে বাস্তব গ্যাস, এটা হচ্ছে বাস্তব গ্যাস, তাই না? আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস। তো তাইলে আমাদের বলছে কোয়েশ্চনটার দিকে এখন যদি একটু তাকাই, যে বি আর সি গ্যাস কোন শর্তে এ গ্যাসের মতো হবে, মানে বাস্তব গ্যাস কোন শর্তে, মানে বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো হবে। আমরা এই ক্লাসেই বলে আসছি, কি বলছি, যে আমাদের যখন বাস্তব গ্যাসের ক্রাইটেরিয়া কি ছিল, বাস্তব গ্যাস কিন্তু আমার থাকে উচ্চ চাপ ও নিম্ন তাপে, আর আদর্শ গ্যাস থাকে নিম্নচাপ উচ্চ তাপমাত্রায়। ওকে, বাস্তব গ্যাসের ক্রাইটেরিয়া হচ্ছে এটা, আর আদর্শ গ্যাসের ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এবং বাস্তব গ্যাসের দুই ধরনের ত্রুটি ছিল, একটা হচ্ছে আয়তন ত্রুটি, আরেকটা হচ্ছে আমাদের চাপ ত্রুটি। মানে কি, আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন একটা ধরে নেই, কিন্তু আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন নগণ্য হয়। এবং চাপ ত্রুটিতে কি হয়, আমরা ধরে নিই এদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। এখন কিভাবে আমরা লিখবো, এটা গোছায় কিভাবে লিখবো? ওকে, তো প্রথমে খাতায় লিখবা কি, প্রথমে লিখবা যে বাস্তব গ্যাস নরমালি উচ্চ চাপ এবং নিম্ন তাপে থাকে, এবং আদর্শ গ্যাস নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় থাকে। এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে দুইটা ত্রুটি থাকে, সেটা হচ্ছে আয়তন ত্রুটি এবং চাপ ত্রুটি। তো আমরা যদি উচ্চ চাপ থেকে নিম্ন চাপে নেই এবং নিম্ন তাপমাত্রা থেকে যদি উচ্চ তাপমাত্রায় কনভার্ট করি কোনো একটা গ্যাসকে, তাহলে এই দুইটা ত্রুটি আর থাকে না। তো এই দুইটার ত্রুটি না থাকলে এবং এই দুইটা কন্ডিশন বজায় রাখলে আমাদের কোনো একটা গ্যাস অবশ্যই আদর্শ গ্যাসের মতো কাজ করতে বাধ্য। এখন এটা গোছায় কিভাবে লিখবো বলো তো? গোছায় এটা কিভাবে লিখবা একটু চিন্তা করো, এটার আনসার কিন্তু দিছি প্রথম কোয়েশ্চনেই। ওকে, তো তাইলে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি, আমাদের সমীকরণটা কোনটা, যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। আর আমাদের আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, এতটুকু সামারি করলাম। এখন চলো আমরা মেইন কথায় আসি। তো আমরা কি বলতেছি, সামহাও আমরা যদি উচ্চ চাপ থেকে নিম্ন চাপে নেই এবং নিম্ন তাপ থেকে উচ্চ তাপমাত্রায় নেই, তাইলে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এখন কিভাবে আচরণ করে? তো ধরি আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে উচ্চ তাপমাত্রায় নিলাম। আমরা কি করলাম, আমরা প্রথমে উচ্চ তাপমাত্রায় নিলাম। প্রথমে আমরা কোথায় লিখব, ধরো উচ্চ তাপমাত্রায় নিলাম। আমি কিন্তু তোমাদের বলে দিতেছি, তোমরা একটু গোছায় লিখবা। প্রথমে আমরা নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় নিলাম। তো তাইলে কি হয় একটু চিন্তা করি। আমরা কি জানি, আমরা যখন কোনো একটা জিনিসের তাপমাত্রা বাড়াই, কোনো একটা জিনিসের তাপমাত্রা বাড়াইলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার আয়তনটাও বাড়ে না? কোনো একটা জিনিসের তাপমাত্রা যদি বাড়াই তাইলে তার আয়তনও বাড়ে। কিভাবে? আমরা জানি ভি প্রপোর্শনাল টু টি।
তাই না? তো তাইলে কোনো একটা জিনিসের আয়তন যদি বাড়তে থাকে তো তাইলে আমার একটু বলো তো এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা আমার কি হইতে থাকবে? জিরো হইতে থাকবে না? ভি যদি বাড়ে তো তাইলে আমার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা টেন্স টু জিরো হয়ে যাবে, তাই না? ভি বাড়লে আমার নিচের দিকে বাড়তেছে, তো তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা জিরো হয়ে যাবে। এবং ভি বাড়তে থাকলে ভি এর সাপেক্ষে এবং এই এন বিটার ভ্যালু এতই ক্ষুদ্র হয় যে আমাদের এন বি এর ভ্যালু জিরোর সমান হয়ে যায়, যে কারণে এই ভিটা ভি এর মতোই থাকে। আমি আবারও ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আগে দিই, ঠিক আছে? আমাদের উচ্চ তাপমাত্রায় নিলে যেটা হয়, উচ্চ তাপমাত্রায় নিলে আমাদের ভি বাড়ে, ঠিক আছে? দেখো আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিব, একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা দিব দুইটা কেসের জন্যই। তো প্রথম কেসটা হচ্ছে আমাদের উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রায় নিলে আমাদের আয়তন বাড়ে, আয়তন বাড়লে আমাদের যে এই পার্টটা জিরো হয়ে যায়। এতটুকু ক্লিয়ার? তো তার মানে আমরা কি পাইতেছি? শুধু পি পাচ্ছি এখানে, এই জায়গাটায় আমরা পাচ্ছি শুধু পি। ওকে, এতটুকু ক্লিয়ার? যেহেতু আমরা তাপমাত্রা বাড়াচ্ছি, তাপমাত্রা বাড়াইলে যেহেতু আমাদের আয়তনও বাড়তেছে, তো আয়তন বাড়লে আমাদের এই ভিটা এই এনবি এর তুলনায় এতই বেড়ে যায়, মানে আমরা যদি কম্পেয়ার করি ভি এর সাথে এনবি, তাহলে ভিটা এতই বেড়ে যায় এনবি এর তুলনায় যে আমরা এই পার্টটাকে নেগলেক্ট করতে পারি। মানে তুমি এখন চিন্তা করো, তুমি 1 কোটি থেকে 0.1 মাইনাস করছো, তুমি বাড়াইতে বাড়াইতে ভি এর ভ্যালু এততেই গেছো যে ভি এর ভ্যালু এখানে 1 কোটি হয়ে গেছে এবং এনবি এর ভ্যালু 0.1। তো তাহলে এই এনবি এর ভ্যালুটাকে এখানে কোনো কিছু আসলে এফেক্ট করতেছে কিন্তু না। তো কাইন্ড অফ সিচুয়েশনটা এরকমই। তো তাইলে আমরা যখন উচ্চ তাপমাত্রায় করব, ভি বেড়ে গেলে আমাদের এই ভি মাইনাস এনবিটাকে আমরা লিখতে পারি কিসের মতো? ভি এর মতো। তো তাইলে দেখো আমাদের এই উচ্চ তাপমাত্রায় নিলে আমাদের বাস্তব গ্যাসের সূত্রটা কিন্তু আমাদের আদর্শ গ্যাসের সূত্র মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এখন আমি আসলে থিওরিটিক্যাল ব্যাখ্যা দিই। আমরা কি জানি যে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি ধরি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিই এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে এবং আয়তন একটা, এদের আয়তনও নগণ্য না। কিন্তু আমরা যখন উচ্চ তাপমাত্রা নেই, উচ্চ তাপমাত্রায় নিলে আমাদের কি হয়? অনেক স্পিডে গতিশীল করে, অনেক স্পিডে ছোটাছুটি করলে এদের মধ্যে কি কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে? আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু থাকবে না। আর আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে আমাদের এই এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ারটাও জিরো হয়ে যায়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে আমরা যখন উচ্চ তাপমাত্রায় নিব, উচ্চ তাপমাত্রায় নিলে অনেক জোরে অনেক স্পিডে ছোটাছুটি করবে, অনেক স্পিডে ছোটাছুটি করলে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না এবং আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা জিরো হয়ে যায়। ওকে, এবং উচ্চ তাপমাত্রায় আমরা যখন নেই, এগুলা এত স্পিডেই ছোটাছুটি করে যেগুলাকে তুমি দেখতেই পারবা না। মানে কি? এদের আয়তন খুবই নগণ্য, এদের আয়তন খুবই নগণ্য, এত জোরেই ছোটাছুটি করে যে তুমি টেরই পাবা না কোনটা ছোটাছুটি করতেছে কোনটা গ্যাস। তো তার মানে উচ্চ তাপমাত্রায় আমাদের আয়তন যেহেতু নগণ্য, এবং আয়তন নগণ্য হইলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই এন বি এর পরিমাণটাও আমরা জিরো বলতে পারি। আমি জাস্ট একটা জিনিস বলি, এই এন স্কোয়ার বাই ভিটা আমার আন্তঃআণবিক আকর্ষণ বলের টার্মটাকে প্রকাশ করে, আর এই এন বিটা আমার আয়তনটাকে প্রকাশ করে। ওকে, আমি আবারও একটু বলি, আমাদের প্রথম যেভাবে লিখবা সেটা হইতেছে যে বি আর সি গ্যাস হচ্ছে আমার বাস্তব গ্যাস, আর এ গ্যাসটা হচ্ছে আমার আদর্শ গ্যাস। তো বাস্তব গ্যাস থেকে কিভাবে আমরা আদর্শ গ্যাসে কনভার্ট করতে পারি? তো এটার জন্য দুইটা জিনিস করতে পারি, একটা হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে নিতে পারি, আর একটা হচ্ছে নিম্ন তাপ থেকে উচ্চ তাপমাত্রায় নিতে পারি। তো আমরা প্রথমে 1 নম্বর কেসটা নিয়ে চিন্তা করলাম যে আমরা প্রথমে উচ্চ তাপমাত্রায় নিলাম। তো উচ্চ তাপমাত্রায় নিলে আমাদের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে যে ভি বেড়ে যায়, ভি বাড়লে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বি বেড়ে যায় এবং এনবিটা এত ছোট হয়ে যায় যেটাকে জিরোর সমান লিখতে পারি। তো তার মানে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এখন উচ্চ তাপমাত্রায় থিওরিটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে যে উচ্চ তাপমাত্রায় আমাদের অণুগুলার গতিশক্তি এতই বেড়ে যায় যে তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না, এবং এই পার্টটা যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে বোঝাইতেছে, তো আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে এটা জিরোর সমান হয়ে যায়। এবং এরা এত জোরেই ছোটাছুটি করে যে এদের আয়তনটাও নগণ্য। আর যেহেতু আয়তনটাকে এনভি দ্বারা প্রকাশ করতেছে, মানে আয়তনের ত্রুটিটাকে আমরা এনভি দ্বারা প্রকাশ করতেছি, তো তাইলে এই ত্রুটিটাও আমাদের কোনো থাকে না, তো আমরা এটাকে জিরো বলতে পারি।
তো তাইলে উচ্চ তাপমাত্রায় কনভার্ট করলে কিভাবে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে এটা আমরা বললাম। এখন চলো আসি আমরা উচ্চ চাপ থেকে নিম্ন চাপে কনভার্ট করব। এখন আমরা কিসে গেলাম? এখন আমরা আসবো 2 নম্বর কেস, সেটা হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপ, আচ্ছা আমাদের পি এর সাথে ভি এর রিলেশন মনে আছে? আমি এটাতেও প্রথমে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেই, তারপর থিওরিটিক্যাল ব্যাখ্যা দেই। নিম্ন চাপের সাথে আয়তনের সম্পর্ক মনে আছে? পি প্রপোর্শনাল টু 1/v। তার মানে আমরা পি যত বাড়াবো ভি তত কমবে, পি যত কমাবো ভি তত বাড়বে। তো আমরা করতেছি এটা কি? আমরা করতেছি হচ্ছে এখানে পিটা হচ্ছে কমাইতেছি। নিম্নচাপ মানে পি কমাইলাম, পি কমাইলে ভি বাড়বে, পি কমাইলে ভি বাড়বে, ভি বাড়লে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার কমবে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার কমবে এবং ভিটা এতই বেড়ে যাবে যে আমাদের এন বিটাকে আমরা 0 সমান লিখতে পারি। এন বিটাকে আমরা 0 সমান লিখতে পারি। কি বললাম? আমি আবার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দিই। আমরা জানি যে সূত্রটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। তো এখানে আমরা করতেছি এটা কি? এখানে আমরা করতেছি হচ্ছে যে আমরা প্রথমে চাপ কমাই দিলাম। তো চাপ কমাইলে আমাদের চাপ কমে যাবে, আয়তন বেড়ে যাবে, আয়তন বেড়ে গেলে আমাদের এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটাও কমে যাবে। তো কমে গেলে আমাদের এই জায়গাটায় থাকতেছে শুধু পি, এবং আয়তন এতই বাড়বে যে এটার সাপেক্ষে আমরা এন বিটাকে 0 ধরতে পারি। ওই যে একটু আগে বললাম 1 কোটির সাথে তুলনা করলাম। ওকে, তো তার মানে ম্যাথমেটিক্যালি আমরা এভাবে বলতেছি যে কিভাবে আমাদের এই সূত্রটা নিম্নচাপে পিভি ইকুয়াল টু এনআরটির মতো আচরণ করে। ওকে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এখন আসি থিওরিটিক্যাল ব্যাখ্যা। নিম্নচাপে কি হয় বলো তো? নিম্নচাপে কি হয়? নিম্নচাপে কিন্তু আমাদের গ্যাসগুলো অনেক জোরে ছোটাছুটি করতে পারে। সেম তুমি চিন্তা করো, তুমি যখন একটা সিলিন্ডারে অনেক চাপ দিয়ে রাখবা, এটা অনেক ঘন অবস্থায় থাকবে না? ঘন অবস্থায় থাকা মানে কি? এরা অনেক কাছাকাছি থাকবে। কিন্তু তুমি যখন নিম্নচাপ মানে চাপ অনেক লুজ করে রাখবা, লুজ করে রাখলে এরা কিন্তু অনেক জোরে ছোটাছুটি করতে পারবে। অনেক জোরে ছোটাছুটি করা মানে এদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল কম হইলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারের ভ্যালু 0 হবে। এবং যেহেতু এরা জোরে ছোটাছুটি করতেছে, তুমি এখানে আয়তনটাও তেমন একটা কাউন্ট করতে পারবা না, বা আয়তনটা এত ভেরি করবে না, যে কারণে আমাদের এন বি এর ভ্যালুটাও 0। তো এই জিনিসগুলো গোছায় লিখতে পারলে আশা করি তোমরা ফুল মার্কসই পাবা। তো প্রথমে লিখবা যে এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে গেলে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো হয়। তো তাইলে আমাদের 1 নম্বর কন্ডিশনের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, থিওরিটিক্যাল ব্যাখ্যা, 2 নম্বর কন্ডিশনের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, থিওরিটিক্যাল ব্যাখ্যা। তাও যদি তোমরা না বোঝো, এখানে গোছানো আছে, এখানে শুধু থিওরিটা বলা আছে, আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটাও বলে দিলাম। তো যা বলছি তোমরা একটু শুনে গোছায় লিখতে পারলেই আশা করি হয়ে যাবে। তো আমাদের এই ক্লাসটা আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাও যদি কেউ না বুঝে থাকো, আমাকে তোমরা বলতে পারো, যে কোনো জায়গায় আমাকে টেক্সট করতে পারো। টিল দেন সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, টাটা।